যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি B2 পেপার আছে, অর্থাৎ হিউম্যান রাইট পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা আগের সেমিস্টারগুলিতে যেভাবে আমার সাজেশন কমন পেয়েছো ঠিক একইভাবে এই সেমিস্টারেও তোমরা কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। প্রথমেই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই। দেখো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন দেখো, বোর্ডে লেখা আছে 65 অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা, 3 ধরনের প্রশ্ন। প্রথমেই থাকবে তোমাদের 1 নম্বরের 15টা এসএকিউ প্রশ্ন। তারপরে তোমরা জানো তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে। 1 নম্বর মডিউল থেকে একটা 10 নম্বরের প্রশ্ন, একটা 15 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। 2 নম্বর মডিউল থেকেও ঠিক তাই, একটা 10 নম্বরের প্রশ্ন, একটা 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবার তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখো সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশান। চলো তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর সাজেশানটা নিয়ে আলোচনা করব। তোমাদের 6 সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সের ডিএসসি B2 পেপার যেটা আছে, এই পেপারটা হিউম্যান রাইটসের ওপরে থাকছে। দুটো মডিউলে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা ভাগ করা আছে। প্রথম মডিউলে যেগুলো পড়তে হচ্ছে দেখো, 1 নম্বর অধ্যায় মডিউল 1 অর্থাৎ মডিউল 1-এর 1 নম্বর অধ্যায় মানবাধিকারের ধারণার ইতিহাস অর্থাৎ হিস্ট্রি অব দ্য আইডিয়া অফ হিউম্যান রাইটস। তারপরে মানবাধিকারের প্রজন্মের বিবর্তন আছে। দ্বিতীয় অধ্যায় মানবাধিকারের সর্বজনীন ঘোষণা, সেখানে আছে বিধান এবং তাৎপর্য। 3 নম্বর অধ্যায় থাকছে দেখো জাতিসংঘ এবং মানবাধিকার সনদ, জাতিসংঘ মানবাধিকার কমিশন, ভিয়েনা ঘোষণা এবং কর্মসূচি। এবার মডিউল 2 থেকে তোমাদের পড়তে হচ্ছে দেখো 4 নম্বর অধ্যায় কি আছে তোমরা দেখে নাও। 4 নম্বর অধ্যায় হচ্ছে ভারতীয় সংবিধান এবং অধিকারের ভিত্তি। 5 নম্বর অধ্যায় জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশন কাঠামো এবং কার্যাবলী। 6 নম্বর আছে দেখো, 6 নম্বর অধ্যায় যেটা আছে ভারতের মানবাধিকার সমস্যা ও প্রতিকার। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার 100% কমনযোগ্য সাজেশানটা দেখো। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তৈরি করতে হবে প্রথমে দেখে নাও। তার আগে প্রথমেই যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেখো নিচের দিকে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। প্রথম প্রশ্ন, ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্ব ব্যাখ্যা করো। 2023-এর যে দুটো প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমরা 2025-এ পরীক্ষা দেবে, তোমাদের জন্য 23-এর প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। তারপর বাকি প্রশ্নগুলোও করতে হবে, কেন করতে হবে সেটাও তোমরা বুঝতে পারবে। সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। এবং তারপরে দেখো একটা প্রশ্ন আছে এখানে, বিশ্ব মানবাধিকার রক্ষার স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। এই প্রশ্নটা কেটে দেওয়া আছে। কেন বললাম যে অন্যান্য প্রশ্নগুলো করতে হবে, শুধু 2023-এর প্রশ্ন করলে চলবে না। সিস্টেম অনুযায়ী দেখো 2022-এর প্রশ্ন কিন্তু 24-এ রিপিট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছ 21-এর প্রশ্ন 24-এ রিপিট এসেছে, তাই এখানে সমস্ত প্রশ্নই করতে হবে। আর 6 সেমিস্টার তোমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এই সেমিস্টারে যদি কারোর বাই চান্স সাপ্লি এসে যায় সেক্ষেত্রে কিন্তু আটকে যাবে তোমরা। তারপরে দেখো এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে যেগুলো করতে হচ্ছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী। পরের প্রশ্ন আছে
ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারটি আলোচনা করো। আর পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। তারপরে আছে ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকার আলোচনা করো। এবার 10 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তবে স্টাডি মেটেরিয়াল তোমরা যারা পারচেস করবে, দেখো স্টাডি মেটেরিয়ালের সঙ্গে আমাদের দুটো মক টেস্টের সেট দেওয়া হবে, দুটো মক টেস্টের সেট। আর আশা রাখা যাচ্ছে এই মক টেস্টের সেটের মধ্যে থেকে, দুটো মক টেস্টের সেটের মধ্যে থেকে তোমরা যাতে 90% প্রশ্ন কমন পাও পরীক্ষায়, সেভাবেই মক টেস্টের সেট দুটো আমাদের তৈরি করা হয়েছে। দেখো এবারে মডিউল 1 থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে মানবাধিকারের ধারণাটির উৎস বিশ্লেষণ করো। তারপরে মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি লেখো। তারপরে আছে দেখো জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রের একটি রূপরেখা দাও। পরের প্রশ্ন, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল। এবারে 2 নম্বর মডিউল থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, আবারও বলছি 2023-এর প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তবে অন্যান্য ইয়ারগুলো তোমাকে ফলো করতে হবে, কারণ এখানে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনেই দেওয়া আছে, খুব বেশি প্রশ্ন কিন্তু রিপিট আসছে না, খুব বেশি প্রশ্ন কিন্তু রিপিট আসছে না। এবারে দেখো এখানে এই প্রশ্নটা কাটা হবে, এই প্রশ্নটা আমি কাটতে ভুলে গেছি। এখানে দেখো এটা 2022-এর প্রশ্ন 2024-এ কিন্তু রিপিট এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রশ্নগুলো দেখে নাও। যাই হোক, ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। তারপরে রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী, তারপরটা তো করতে হবে না, এটা 24-এ এসে গিয়েছে। তারপরে ভারতের মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরে প্রশ্ন, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। তারপরে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন, ঠিক আছে।